সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান দেশে এসে গেছেন। এবার তাকে গণভোটের রায় বাস্তবায়নের জন্য কিছু একটা করতে হবে। সেনাবাহিনীর জরুরি দায়বদ্ধতা রয়েছে, করণীয় রয়েছে। ২৪ বিপ্লবে সেনাবাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। দর্শক, দীর্ঘ প্রায় ১৩-১৪ দিনের সফর শেষ করে আমাদের সেনাপ্রধান আমেরিকা থেকে দেশে ফিরেছেন। পাসপোর্ট ভিসা ঠিক আছে তো নাকি পাসপোর্ট করার টাইম এখনো পর্যন্ত হয় নাই? সেই জন্য দিল্লির ব্যবস্থা থাকবে না। আপনাদের নেতা আবার লন্ডনে চলে যাবে, আপনাদের কি হবে? শুধু জাতীয় সংসদ নয়, আমাদেরকে এবার রাজপথের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয় নাই। বাস্তবায়ন করার জন্য যারা জুলাইকে ধারণ করেন, যারা জুলাইকে মানেন, তারা আমি বলবো অতি বিলম্বে আপনারা রাজপথে চলে আসুন। আমরা জুলাই সনদ বাস্তবায়ন না করা পর্যন্ত রাজপথ ছাড়বো না। সবাই উনার দিকে তাকায় রয়েছে। এই যে জুলাই সনদপত্র নিয়ে, গণভোট নিয়ে এত কথা হইতাছে, মানুষের ক্ষোভ কিন্তু সালাউদ্দিন সাহেবের দিকে। সবাই মনে করতেছে সালাউদ্দিন সাহেব এটা রাজি হইতাছে না। একমাত্র লোক বাধা। প্রধানমন্ত্রীর দিকে কেউ কিন্তু আঙুল তুলতেছে না, কারণ উনি চুপ, বোবার শত্রু নাই। সবাই মনে করতেছে সালাউদ্দিন সাহেবই সবকিছু গুটি নাড়াচাড়া করে, ওই আকাশের ঘুড়ি নাটাই সুতা উনার হাতে, এটাই মনে করতেছে। আর এইটাই একটা টাইমে কাল হইয়া দাঁড়াইতে পারে, হইতে পারে। কারণ কি জানেন? ওই যে একটা জেলাস, হিংসা, সবাই মনে করতেছে, আপনার দলের এমপিরাও মনে করতেছে কি ভাই আমাদের কোনো যোগ্যতা নাই, আমরা কি কিছু বলতে পারি না, সবকিছু উনি বলবে। আবার এমনও প্রশ্ন দেখা দিছে, দেশের ওনার যে কাজটা করার কথা, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর যে কাজটা করার কথা, সেই কাজটা কি উনি করতেছে? দেশের আইন শৃঙ্খলার উন্নতি না কইরা উনি কেন সংবিধান নিয়ে এত কথা বলে? এই আব্দুল্লাহকে বলছেন এত অসহিষ্ণু হইয়েন না, যার জন্য অনেকে কমেন্ট করেছেন যে ওনারা যদি অসহিষ্ণু না হতো তাহলে আপনিও আজকে স্পিকার হতে পারতেন না। তবে এটা সত্যি যে একটা সুন্দর ডিকোলাম থাকতে হয়, কিন্তু সংসদ মানে যে সুন্দর ডিকোলাম এটাও কিন্তু সত্য নয়। কারণ আমরা পৃথিবীর বহু দেশের সংসদে দেখেছি চেয়ার মেরেছে, এবং এমনও সংসদ দেখেছি যে স্পিকার মহোদয় চেয়ার ছেড়ে পালিয়ে গেছেন। এমনও দেখেছি যে বিরোধী দলের কাউকে বা সরকারি দলের কাউকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন, এমপি মিনিস্টাররা সব দৌড়াচ্ছেন। এমন ঘটনাও তো পৃথিবীর অনেক সংসদেই ঘটে। আসসালামু আলাইকুম দর্শক, সম্মানিত দর্শক শ্রোতা, খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ কিছু নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, একটা জিনিস বড়ই অবাক লাগছে এবং অবাক হয়ে যাচ্ছে সবাই। বাংলাদেশের এই যে নতুন সরকার আসার পরে সকল দায়ভার, সকল কিছুর ক্ষমতা যেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেবের হাতে। আমাদের প্রধানমন্ত্রী যেন বোবা অবস্থায় ধারণ করছে, এটা সবাই বলা বলি শুরু করে দিয়েছে অলরেডি। সকল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং সকল বিষয় নিয়ে আলোচনা করছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, কিন্তু চুপ রয়েছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কিন্তু কেন? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যে দায়িত্ব, এরকমও কথা উঠতেছে যে তার দায়িত্ব সে পালন না করে সে অন্য দায়িত্বে পালন করছে বা সংবিধান নিয়ে লাড়াঘাটা করতেছে। প্রশাসনকে তিনি সামলাবে, প্রশাসনকে না সামলিয়ে তিনি লাড়াঘাটা করছে এই আপনার সংবিধান নিয়ে। এ নিয়েও কিন্তু অনেক কথা উঠছে। আর একটা বিষয়, প্রায় ১২-১৪ দিন পরে আমেরিকা থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান। তো এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটি আসলে সাজানো। তো বুঝতেই পারছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আকর্ষণীয় হতে চলেছে। অন্যদিকে সবাই রাজপথে নেমে পড়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। আসলে দেখেন, এত কষ্ট করে নতুন করে এই মানুষ রক্ত ঝরিয়ে নতুন করে দেশ উপহার দিল, সেই দেশে নতুন করে একজন প্রধানমন্ত্রী হলো, মানুষ এখন শান্তিভাবে চলাফেরা করতে পারতেছে, সবকিছু ঠিকঠাক মতো চলতেছে। কিন্তু যার কারণে এত কিছু হলো সেটাই যদি ভুলে যায়, এটা কেমন হয়? যার কারণে আমার অনশনে নেমেছে, তারপরে আবার রাস্তায় নেমে এসেছে, বিক্ষোভ মিছিল হচ্ছে। দেখা যাক কি হয়। চলুন দর্শক, কথা না বাড়াই, একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনা আগে শুনে আসি। তাই না? এত মন্ত্রী আছে, কেউ কি মিডিয়াকে জয় করতে পারছে? জনগণ কয়জনটা চিনে? আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি কয়জনের নাম বলতে পারবেন না। সবাইকে আমরা চিনি না, অনেক মন্ত্রী, কিন্তু আমরা চিনি কাউকে? সালাউদ্দিন সাহেবকে, মির্জা ফখরুল সাহেবকে, আমির খসরু সাহেবকে। এভাবে যদি হাতে গণি ৪-৫ জন, কিন্তু এক নম্বরে কিন্তু সালাউদ্দিন সাহেব। উনি সবাই দৃষ্টি আকর্ষণ করছে, উনি মিডিয়ার দৃষ্টিও আকর্ষণ করছে। সবাই উনার দিকে তাকায় রয়েছে। এই যে জুলাই সনদপত্র নিয়ে, গণভোট নিয়ে এত কথা হইতাছে, মানুষের ক্ষোভ কিন্তু সালাউদ্দিন সাহেবের দিকে। সবাই মনে করতেছে সালাউদ্দিন সাহেব এটা রাজি হইতাছে না। একমাত্র লোক বাধা। প্রধানমন্ত্রীর দিকে কেউ কিন্তু আঙুল তুলতেছে না, কারণ উনি চুপ, বোবার শত্রু নাই। সবাই মনে করতেছে সালাউদ্দিন সাহেবই সবকিছু গুটি নাড়াচাড়া করে, ওই আকাশের ঘুড়ি নাটাই সুতা উনার হাতে, এটাই মনে করতেছে। আর এইটাই একটা টাইমে কাল হইয়া দাঁড়াইতে পারে, হইতে পারে। কারণ কি
কারণ কি জানেন, ওই যে একটা জেলাস হিংসা, সবাই মনে করতেছে, আপনার দলের এমপিরাও মনে করতেছে কি ভাই আমাদের কোনো যোগ্যতা নাই, আমরা কি কিছু বলতে পারি না, সবকিছু উনি বলবে। আবার এমনও প্রশ্ন দেখা দিছে, দেশের ওনার যে কাজটা করার কথা, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর যে কাজটা করার কথা, সেই কাজটা কি উনি করতেছে? দেশের আইন শৃঙ্খলার উন্নতি না কইরা উনি কেন সংবিধান নিয়ে এত কথা বলে? এরকম প্রশ্ন কিন্তু অলরেডি দেখা দিছে। এরপর আরেকটা ব্যাপার আছে, দেখেন খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা ভাই একটু অন্যরকম। হ্যাঁ ভাই, এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা ভাই ভেরি ডেঞ্জারাস একটা পদ। খেয়াল করে দেখেন, এই পদে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, এই যে যেমন প্রতিমন্ত্রী ছিল বাবর সাহেব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিল বাবর সাহেব। উনি দেখেন 16 বছর 17 বছর এই জেলখানাতে ছিল, ফাঁসির আসামি ছিল তো ভাই, ফাঁসির হুকুম হয়ে গেছিল। কেমন একটা ডেঞ্জারাস পদ। এই পদে দেখেন ওই যে আসাদুজ্জামান কামাল, উনিও কিন্তু এই পদে ছিল বহু বছর। আজকে দেখেন উনি কোথায়? ভারতে। হ্যাঁ ভাই, উনি ভারতে আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনালের আসামি, কিন্তু ওনারও কিন্তু রায় হয়ে গেছে, ঝুলানের রায় হয়ে গেছে ওনারও। দেখেন এই পদটা কত ডেঞ্জারাস। এই পদে যেই আসবে সাবধানে থাকতে হবে ভাই, ভুল করা যাবে না। জনগণের মন বুঝতে হবে, জনগণ কি চায়, শুধু দলের লোক কি চায় বা ডিপ স্টেট কি চায়, বা দলকে টিকায় রাখার জন্য কোন কোন দেশের সাথে বন্ধুত্ব করতে হবে, প্রথম কোন দেশে প্রতিনিধি পাঠাইতে হবে। যেমন খলিলুর রহমান সাহেব চলে গেছে ভারতে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও যাবে ভারতে। কিন্তু পাবলিক সেন্টিমেন্ট কি, পাবলিক কি চায়, পাবলিকের মনের কথা কি আপনারা বুঝতে পারেন? জুলাই গণ অভ্যুত্থানের যে সরকারের পতন হইলো, যারা এই দেশের 1400 মানুষকে শহীদ করলো, মা বাবার বুক খালি করলো, তারা এখন আশ্রয় নিছে ভারতে। শহীদ হাদির যে কিলার, সেও কিন্তু ভারতে। সবাই ভারতে। আমরা কিন্তু হাদির কিলারকে চাচ্ছি না, কিন্তু যাওয়া আশা করতেছি। আমরা কিন্তু হাদির কিলারকে নিয়ে কথা বলছি না, তাকে ফেরত আনার কোনো চেষ্টা আমাদের মধ্যে নাই। সংসদে এটা নিয়ে কোনো কথা নাই। খলিল সাহেব যে গেছে ওইখানে, এটা নিয়ে কি কোনো আলাপ আলোচনা হবে? ওনাদের আলাপ আলোচনা কি হবে এটা তো আমরা জানি কি হবে। শেখ হাসিনা নাই, শেখ হাসিনার টোটাল ব্যবস্থা, টোটাল রাজত্বটা আগের মতোই আছে। ওই রাজত্বটা এখন আপনাদের হাতে চলে গেছে। এই রাজত্ব টিকায় রাখার জন্য যা যা করণীয় তাই তো করবেন, তাই না? যার কারণে প্রায় 70% মানুষের গণভোটের অধিকার দিচ্ছেন না। হ্যাঁ, গণভোটের অধিকার দিচ্ছেন না। অনেক বিলই পাস করছেন, প্রায় শতখানিক বিল পাস হয়ে গেছে, কিন্তু মেইন জায়গাগুলা যেগুলো আপনাদের নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, যেগুলোতে আপনাদের আপত্তি ছিল, সেগুলোর কোনো মীমাংসা হইতেছে না। প্রায় প্রতিদিনই ওয়াক আউট করতেছে বিরোধী দল, একবার বাইরে চলে যেতেছে, আবার ভিতরে ঢুকতেছে। এই যাওয়া আসার মধ্যে আছে, ওনাদের মধ্যে একটা হতাশা দেখা দিছে। কিন্তু এই হতাশা কিন্তু ক্ষোভে রূপ নিতেছে, ডে বাই ডে ক্ষোভে রূপ নিতেছে। আর এই ক্ষোভ কিন্তু ভাই রাস্তায় চলে আসতেছে। 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ কি হবে জানি না, তবে দেশের চারিদিকেই অস্থিরতা বাড়তেছে। যাই হোক, এই অস্থিরতা বাড়তে থাকুক। আমি ভিডিওটা শেষ করার আগে চলে আসবো বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব, ওনার কাছে আসবো। উনি কিন্তু ভাই এই নির্বাচনে জিতার আগে বহু কান্নাকাটি করছে, স্বাধীনতা যুদ্ধ নিয়ে, মুক্তিযোদ্ধাদের নিয়ে বহু রকম কান্নাকাটি করছে। বিভিন্ন চ্যানেল আইসা কেন আওয়ামী লীগকে, স্বাধীনতার একমাত্র দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, তাদের কার্যকলাপ চলবে না, ওইটা উনি মাইনাই নিতে পারতো না। প্রতিবাদী কণ্ঠ, নির্বাচনের আগে কাইন্দা কাইন্দা উনি মানুষের কাছে ভোট চাইছে যে আমি একমাত্র লোক, স্বাধীনতার পক্ষের লোক। কিন্তু স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগকে যখন সংসদে নিষিদ্ধ করে দেওয়ার প্রস্তাব দিল, উনিও কিন্তু হাত তুলা ভোট দিল। হ্যাঁ ভাই, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব, আপনি তো হাত তুললেন। হ্যাঁ, দেখেন রাজনীতি কেমন কেমন রাজনীতি। ওই মানুষটা কিন্তু বুক ছিঁড়া যাইতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, কিন্তু তারপরও করতে হইতাছে চেয়ার বাঁচানোর জন্য, গদি বাঁচাবার জন্য। আপোষ করতে হয়। মঞ্চে অনেক বড় বড় কথা বলা যায়, নেতাই তো সবচেয়ে বড় অভিনেতা। অনেক বড় বড় কথা বলছেন ফজলুর রহমান সাহেব আপনি, অথচ আপনি নিজের হাতে নিষিদ্ধ করে দিলেন আওয়ামী লীগকে। কারণ ওই যে চেয়ার বাঁচাইতে হবে, গদি বাঁচাইতে হবে, রাজনীতিতে টিকা থাকতে হইবে। সকালে এক কথা, দুপুরে এক কথা, রাত্রে এক কথা। কিন্তু এই জেনারেশন এগুলা নেয় না, তো মাথায় নিতে চায় না। আপনাদের উপর থেকে বিশ্বাস উঠে গেছে, আর এটার প্রমাণ পাবেন, এই সামনেই প্রমাণ পাবেন। দেখেন এখনো সময় আছে, সবাইকে এক জায়গায় নিয়ে আসেন, মানুষের চাওয়া পাওয়া পূরণ করেন। সবচেয়ে বড় কথা, গণভোটের অধিকারটা দিতে হবে। এই গণভোটের যদি অধিকার দেওয়া হয় ভাই, পুরা সংস্কার অটোমেটিক হয়ে যাবে। কারো কোনো কিছু করতে হবে না, সংসদে বসে সময় নষ্ট করার সময় নাই, অটোমেটিক হয়ে যাবে যদি গণভোটের অধিকারটা ফেরত পাই আমরা। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান দেশে এসে গেছেন, এবার তাকে গণভোটের রায় বাস্তবায়নের জন্য কিছু একটা করতে হবে। সেনাবাহিনীর জরুরি দায়বদ্ধতা রয়েছে, করণীয় রয়েছে। 24 বিপ্লবে সেনাবাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। হ্যাঁ, জনগণ সবার উপরে, বাট বিপ্লবটা ইনস্ট্যান্ট এক্সিকিউট করেছে সেনাবাহিনী। আপনাদের একটু 5 আগস্ট ফিরিয়ে নিয়ে যাই, যখন জনগণ রাস্তায় নেমে গেছে এবং একটা থমথমে পরিস্থিতি, কি হয় কি হয় না, জনগণ গণভবনের দিকে যাবে, সবাই রেডি। ওই সময়ে সেনাপ্রধান সবাইকে শান্ত করেছেন যে আপনারা ধৈর্য ধরেন, ভালো কিছু হবে, আমি কথা বলবো। দৃশ্যপটে ছিল পুরো জাতির দৃষ্টি ছিল সেনাবাহিনীর দিকে, এবং হাসিনাকে যে দেশ ত্যাগে বাধ্য করা, ওটাও কিন্তু সেনাবাহিনী করেছিল। এরপরে সেনাবাহিনী মানে ওইরকম একটা উত্তেজনা ছিল, আমরা তো বিপ্লবের প্রত্যেকটা মুহূর্তের সাথে জড়িত ছিলাম নানানভাবে। তখন একটা বিষয় ছিল এরকম যে সেনাবাহিনী কি গণভবন রক্ষায় জনতার উপর বেপরোয়াভাবে গুলি চালাবে, না গণভবন দখল করার সুযোগ দিবে।
এটা ছিল আমাদের তখনকার আলোচ্য বিষয়। জনগণ এরকম বলেছিল, কেউ এরকম প্রস্তুতি নিয়েছিল, জামাত শিবিরের ছেলেরা, শিবির এটা এক্সিকিউট করেছে। আমরা গণভবন দখল করবো, তাতে গুলি যত করে করুক, কত গুলি করবো, ওদের গুলি শেষ হয়ে যাবে, কিন্তু আমরা গণভবন দখল করবি। তো এই যে একটা চূড়ান্ত পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বা এই পরিস্থিতি সমাধান করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী এক পর্যায়ে জনগণের উপর কোনো গুলি ছুড়ে নাই, গণভবন দখল করার সুযোগ দিয়েছে এবং শেখ হাসিনাকে গণভবন থেকে ভারত যেতে বাধ্য করেছে। এবং পদত্যাগ, কাগজে কলমে পদত্যাগ করেছে, এটা বিশ্বাস করি না, কিন্তু পদত্যাগ করেছে বলেছে। এরপরের দৃশ্যপটের সাথেও জড়িত সেনাবাহিনী। এখন হাসিনা নাই, হাসিনা গেছে, আওয়ামী লীগের সবাই গর্তে লুকিয়েছে এবং শেখ মুজিবের মূর্তি সব ভাঙতে শুরু করেছে। এখন তো নতুন সরকার লাগবে, নতুন সরকার কে হবে, কোথায় আলোচনা হবে, কিভাবে কি, এগুলো সব সেনাবাহিনীর মধ্যস্থতায় হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে, জামাতের আমির থেকে শুরু করে বিএনপির মহাসচিব সবার সাথে মিটিং করেছেন কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অথবা আমাদের বিপ্লবের মূলে ছিল সেনাবাহিনী। তারপরে যখন নতুন একটা সরকার আসলো, আইন শৃঙ্খলা রক্ষা, পুলিশ তো নাই, পুলিশ তো ধঞ্চা, সেনাবাহিনী কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামা হয়েছে, তারা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত করেছে, ডেভেলপ করেছে। এরপরে কখন নির্বাচন হবে কি, এটা সেনাবাহিনী অতিরিক্ত করেছে, কিন্তু করেছে। নির্বাচন কখন হতে হবে 18 মাসের মধ্যে নাকি, ওটাও সেনাবাহিনী ঠিক করে দিয়েছিল। প্রকাশ্যে ওয়াকারুজ্জামান বলেছিল যে নির্বাচন হওয়া উচিত, ইউনূস সরকারকে নির্বাচন দিতে হবে, 5 বছর থাকতে পারবে না, রাষ্ট্রপতি থাকবে, সবকিছু কিন্তু সেনাবাহিনী ঠিক করে দিয়েছে। এমনকি গণভোট হবে, ঠিক আছে, এক্ষেত্রে সেনাবাহিনী কনসেন্ট ছিল। নির্বাচন যতটুকু সুষ্ঠু হয়েছে তাও সেনাবাহিনীর কারণে। অতএব 24-এর 5 আগস্ট থেকে শুরু করে সোফার সেনাবাহিনী ওতপ্রোতভাবে জড়িত। কিছু নেগেটিভ দিক থাকলেও বেশিরভাগ পজিটিভ দিক সেনাবাহিনীর কল্যাণই হয়েছে। এমনকি নির্বাচনে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, দ্যাটস ডিফারেন্ট, বাট মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে, এটা কিন্তু সেনাবাহিনীর কারণে হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র যেটা বলা হয়ে থাকে, এটা পারসেপশন অথবা এটা অ্যানালাইসিস, এটা নট ফ্যাক্ট, যে যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতা এনেছে, ভারত বিএনপি ক্ষমতা এনেছে। কিভাবে এনেছে? সেনাবাহিনীকে ম্যানেজ করে তারপরে ক্ষমতা এনেছে। এই জায়গায় কিন্তু সেনাবাহিনী। এই জন্য যেহেতু সব জায়গায় সেনাবাহিনী, আমরা চাই, যেহেতু জনগণ ম্যান্ডেট দিয়েছে, গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার হবে, এই বিষয়ে সেনাবাহিনীর কোনো আপত্তি ছিল না। যেমন সেনাবাহিনীর আপত্তি ছিল চুপুকে সরানো যাবে না, ঠিক আছে, আপনারা জিতেছেন, অন্য সবগুলো তো আপনারা প্রাসঙ্গিক ছিলেন। তাহলে এখন গণভোটের রায় বাস্তবায়নে আপনার সরকারকে চাপ দেন, যেহেতু আপনার প্রত্যেকটা পদে পদে ছিলেন, ইউনূসকে চাপ দিয়েছেন নির্বাচন দিতে, সবকিছুই করেছেন। এখন বিএনপি সরকারকে একটা চাপ দিয়ে এটা করে ফেলেন, আপনার ইতিহাসের পার্ট হয়ে থাকেন, যেহেতু আপনার বিপ্লবের পার্ট, বিপ্লবকে পরিপূর্ণতা দিয়ে আপনাদের দায়িত্ব। আর যদি বিপ্লবকে পূর্ণতা দিতে না পারেন, জাতি যদি আবার সেই পুরনো বন্দোবস্তে ঘুরপাক খায়, এই জন্য আপনাদের দায়ী থাকতে হবে। কারণ আপনারা এই বিপ্লবের মধ্যস্থতা করে, বিপ্লব এক্সিকিউট করতে জনগণকে সহায়তা করে শেষ পর্যন্ত জনগণকে আবার প্রতারিত করেছেন, জনগণের জন্য কিছু করতে পারেননি, তাহলে তো আপনারাও ব্যর্থ। এই জন্য সেনাবাহিনীর করণীয় আছে। এখন সেনাবাহিনী কিভাবে করবে? আপনারা জানেন যে সেনাবাহিনী ওপেনলি কোনো কাজ করে না। তবে হ্যাঁ, সেনাপ্রধান অনেক ক্ষেত্রে ওপেন বক্তব্য দেন, পলিটিক্যাল বক্তব্য, সেটা সুন্দর নয়। তবে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ নিশ্চয় করলে তারা সরকারের কাছে বলতে পারেন যে এটা করা উচিত। অ্যাটলিস্ট এভাবে বলতে পারেন, যেহেতু গণভোট রায় দিয়েছে, গণভোটে জনগণ রায় দিয়েছে এবং আপনারাই যেটা করার কথা বলেছিলেন সেটা করেন। না করলে জনগণ কিছু করলে তখন পরিস্থিতি সামাল দেওয়া তো কঠিন হয়ে যাবে, তখন আবার আমাদেরকেই লাগবে। তার চাইতে জনগণের সাথে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করাবেন না, আপনারা এটা করেন। নইলে জনগণের সাথে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করানোর পরিস্থিতি তৈরি হতে পারে, তখন কিন্তু আপনারা বলবেন যে সেনাপ্রধান আবার আপনাদের সাথে প্রতারণা করেছে। কারণ জনগণের বিরুদ্ধে সেনাবাহিনী কখনোই দাঁড়াবে না। তো দর্শক, যুক্তরাষ্ট্র সফর শেষে সেনাপ্রধান দেশে ফিরেছেন। এখন যুক্তরাষ্ট্র থেকে কি দীক্ষা নিয়ে এসেছেন, ডোনাল্ড ট্রাম্প তাকে কি শিখিয়ে দিয়েছে, জাতিসংঘ কি বলেছে, আমরা জানি না। তবে আমরা এতটুকু প্রত্যাশা রাখতে চাই যে জনগণের প্রতি মিনিমাম দায়বদ্ধতা, কমিটমেন্ট সেনাবাহিনী রয়েছে। কারণ দেশ আবার আন্দোলনের দিকে যাচ্ছে, আন্দোলনের দিকে গেলে দেশ আন্দোলন দমনের দিকেও যাবে। তো এতে পরিস্থিতি দিন দিন ঘোলাটে হবে। অথচ এটা একটা সেটেল ইস্যু, কোনো আন্দোলন লাগে না, আন্দোলন দমন লাগে না, কোনো একটা লাশ, একটু রক্ত, কোনো কিছু দরকার নেই। সমস্ত লাশ, সমস্ত রক্ত, সবকিছু আমরা পেয়ে গেছি। এখন বিএনপি যে বিষয়ে একমত হয়েছে, জাস্ট ওইটা একটু বাস্তবায়ন করলেই হলো, আর কিছু লাগে না। এমনকি আমি একটা কথা কেনই আলোচনা করছি, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এবার আসেন এই বিষয়ে উত্থাপন করি। মনে রাখবেন, যদি বিএনপি সত্যিকার অর্থে এই গণভোটের রায়ের সাথে প্রতারণা করে টিকে যায়, তাহলে বুঝবেন যে সেনাবাহিনীর প্রশ্রয়ে বিএনপি টিকতে পেরেছে। সেনাপ্রধান বলেছে যে আরে তোমরা তোমাদের মতো কাজ করো, ভারতের কথায় চলো, গণভোটকে অবজ্ঞা করো, কোনো সমস্যা নেই, আমরা আছি, জনগণ কি করবে, আমরা আছি। অতএব গণভোটের রায় যদি বাস্তবায়ন না করে, সেটা এই সাহস বিএনপি যদি পায়, সেটাও সেনাবাহিনী বা সেনা প্রধানের আশ্বাসই পাবে। এই জন্য বলছি যে সেনাবাহিনী, সেনাপ্রধানের দায়বদ্ধতা আছে। বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশ, পাকিস্তান বা এই টাইপের দেশের রাজনীতিতে সেনাবাহিনী যে কতটা গুরুত্বপূর্ণ আমরা ভালোভাবে জানি, উপরে যাই হোক না কেন। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরে তিনি জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন। তবে উপরে যাই থাকুক, সেনাপ্রধান, যে কোনো দেশের সেনাপ্রধান যুক্তরাষ্ট্রে গেলে এটার দিকে পুরো জাতি দৃষ্টি থাকে। কারণ এরকম অনেক ইতিহাস আছে বাংলাদেশ টাইপের ডেভেলপিং কান্ট্রিজের ক্ষেত্রে, যে সেনাপ্রধান আমেরিকা সফরে গেছেন, অনেকদিন সফর করে এসেছেন, আসার পরে দেখে যে ওই দেশে গণতান্ত্রিক সরকার জয় বাংলা হয়ে গেছে, নাই। অতএব সেনাবাহিনী প্রধানের যুক্তরাষ্ট্র সফর, এটা সাধারণত নর্মাল কেস হয় না অনেক ক্ষেত্রেই। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্য পক্ষ থেকে বিশেষ একটি রেজলিউশন প্রদান করা হয়। এছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা। এবার আসেন আসল কথা, সেটা হচ্ছে যে সেনাবাহিনী চাপ দিলে বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করবে, সংস্কার করবে। আর যদি
গণভোটকে বিএনপি উপেক্ষা করতে পারে, তাহলে বুঝবেন যে যুক্তরাষ্ট্র, সেনাবাহিনী, ভারত এদের সহায়তায় গণভোটকে ওভারলুক করেছে। দেখি কি হয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জুলাই সনদে যে 133টা অধ্যাদেশ জারি করেছিল, সেগুলো যদি আজকের মধ্যে সংসদে উঠানো না হয়, পাশ করা না হয়, বা রহিত করা না হয়, বা স্থগিত করা না হয়, তাহলে এই বিলগুলো অটোমেটিক স্থগিত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। 30 দিনের মধ্যে কথা ছিল, আজকে 30 দিনের শেষ দিন। আজকে 90টি বিল এখানে পাশ হয়েছে এবং বেশ কিছু বিল বা অধ্যাদেশগুলো অলরেডি এর কার্যকারিতা হারিয়ে ফেলেছে। জুলাই সনদ জাতীয় বাস্তবায়নে গণভোট করার জন্য অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ করা অধ্যাদেশ, পুলিশ কমিশন গঠনের লক্ষ্যে জারি করা অধ্যাদেশ সহ 13টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন বা অনুমোদন কোনোটাই করেননি জাতীয় সংসদ। ফলে এই অধ্যাদেশগুলো কার্যকারিতা হারিয়েছে। এর মধ্যে 90টি বিল অলরেডি পাস হয়ে গেছে, আর আপনারা জানেন এর আগেই 4টি বিল বাতিল করে দেওয়া হয়েছে। আজকে অনেক ঘটনা ঘটেছে। আজকে আপনারা দেখেছেন সংসদ ভবন থেকে জামাত ইসলাম এবং তার সমমনা দল এনসিপি সহ তার বিরোধী দলের সবাই ওয়াকআউট করেছেন মাগরিবের নামাজের পর। ওয়াকআউট করবার আগে জামাতের আমির সাহেব যে কারণটি দেখিয়েছেন সেটি হলো, আপনারা জানেন বন্ধুরা, যে সংসদে যে বিলগুলো পাশ করানো হয় সেগুলোর যে নথিপত্র সেগুলো আগেই সাংসদদের দিয়ে দেওয়া হয়। সাংসদরা তখন সেটা পড়ে যদি তার কোনো কিছু বলবার থাকে, পরিবর্ধন করবার থাকে, তখন উনি সেটা মাননীয় স্পিকারের কাছে তোলেন। কিন্তু আমরা এইবার একটা মজার জিনিস দেখলাম, যেটা আমি আগে কখনো দেখিনি। আগে যত সংসদে দেখেছি বিলগুলো একদিন আগে অথবা 4-5 ঘন্টা আগে সাংসদদের হাতে দেওয়া হয়, কিন্তু এইবার প্রতিটি বিল দেখা গেছে, প্রতিটি বিল সংসদে উঠবার হাফ এন আওয়ার আগে বা 15 মিনিট আগে বা 10 মিনিট আগে একজন দপ্তরির মতো লোক এসে দিয়ে যায়। হ্যাঁ, এখন এগুলো কখন পড়বে, কখন এটা নিয়ে আলোচনা করবে, এগুলো দিয়ে যাবার সাথে সাথেই 10-15 মিনিট, আধা ঘন্টা পর সংসদে সে বিল উত্থাপন করা হয়। মাননীয় স্পিকার সেটা শোনেন, শোনার পর জিজ্ঞাসা করেন কারো কোনো কিছু বলবার আছে কিনা, আপত্তি করবার আছে কিনা। এখন জামাতের আমির সাহেব বলতে চাচ্ছেন, আপনারা যে আমাদেরকে এরকম 15-20 মিনিট আগে এই কাগজগুলো দিচ্ছেন, এই নথিপত্রগুলো দিচ্ছেন, এত মোটা 10 পাতা 15 পাতার বিল আমরা কখন পড়বো? আমাদের পড়বার সময় দিতে হবে, এটা পরে উত্থাপন করতে হবে। কিন্তু তখন অলরেডি সালাউদ্দিন সাহেব উঠে বলবেন, এই সংবিধানের এত নম্বর ধারা অনুযায়ী বিল সংসদে উঠে যাবার পর আর কোনো কথা বলবার সুযোগ থাকে না। এরকম ঘটনা বেশ কয়েকটা ঘটেছে, কয়েকদিন যাবতীয় ঘটছে, আজকে একটু বেশি ঘটেছে। মানে এটা যেন কোন ধরনের একটা নতুন ধরনের রাজনীতি দেখলাম, যে বিলগুলো দেওয়া হয় 15-20 মিনিট আগে, এর মধ্যে তো পরে কারো দ্বারা সম্ভব না। এই কথাটাই জামাতের আমির বলে সংসদ থেকে ওয়ার্কআউট করেছে যে আমাদের কোনো কথাই রাখা হচ্ছে না। এবং আপনারা এটাও দেখেছেন যে মাননীয় মন্ত্রী মহোদয়রা যখন কোনো বিল নিয়ে বা কোনো ব্যাপারে কথা বলেন, তাদের কোনো সময়ের লিমিটেশনস থাকে না, কিন্তু বিরোধী দলের যেই কথা বলেন 2 মিনিট, 4 মিনিট, বড়জোর 10 মিনিট। এটা নিয়েও জামাতের আমিরের একটা অবজেকশন ছিল। বিভিন্ন কারণে তারা মাগরিবের পর বয়কট করেছে। ওনারা বয়কট করে কি কথা বলেছে সেটা পরে আসছে, কিন্তু এর মধ্যে একটা মজার ঘটনা ঘটে গেছে। সেটা হলো, হাসনাত আব্দুল্লাহকে আমাদের মাননীয় স্পিকার একটু অন্য ধরনের একটা কথা বলেছেন। কি কথা বলেছেন সেটা আজকে ভাইরাল বাংলাদেশে, সবাই জানেন। কথাটা ছিল, লোক মিস্টার আব্দুল্লাহ, দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ পার্লামেন্ট। কেন বলেছিল আপনারা হয়তো গিয়ে দেখেছেন, আপনারা যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওটা। এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ, দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ, দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ পার্লামেন্ট। এই কথাটা আজকে ভাইরাল। আপনারা যদি এই ভিডিওটার নিচে আপনারা যদি গিয়ে দেখেন কমেন্ট সেকশনে, সেখানে বিভিন্ন ধরনের কমেন্ট এসছে। যারা আব্দুল্লাহকে পছন্দ করেন না তারা বলছেন যে হ্যাঁ হবেই তো, স্ত্রীর ছেলে কি আর ওই পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারবে? ওটা কি ওর জায়গা তো শাহবাগই। এমন নেগেটিভ কথাও আছে এবং অনেক নেগেটিভ কথা আছে, যেটা শুনলে যারা জুলাইকে ধারণ করেন তাদের খুব একটা ভালো লাগবে না। তবে মাননীয় স্পিকার সম্পর্কেও অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন, শোভন অশোভন। যেমন আমি কয়েকটা পড়ছি। আরিফুর রহমান আরিফ লিখেছেন, শাহবাগ হলো প্রাথমিক প্রতিবাদের জায়গা এবং সংসদ হলো চূড়ান্ত প্রতিবাদের জায়গা। সেলিনা আহমেদ ঝুবি লিখেছেন, অন্যায়ের বিপক্ষে কথা বলতে শাহবাগ লাগবে। জুবাইর আরফাত লিখেছেন, সংসদের চেয়ার মারামারি পর্যন্ত হয়, এটা সংসদ, এখানে বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছাতে হবে। এবং একটি কমেন্ট অনেকেই বলেছেন, মাননীয় স্পিকার মহোদয়, আজকে যদি শাহবাগে এই আব্দুল্লাহ অসহিষ্ণু না হতো তাহলে আপনি হয়তোবা এখানে আসতেন না। এমন কথা অনেকেই লিখেছেন এবং এমন কথা স্বীকার করেন আমাদের মাননীয় স্পিকারও। মাননীয় স্পিকারের একটি ভিডিও এর আগে ভাইরাল হয়েছে, আপনারা অনেকে হয়তো দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য ভিডিওটা দেখাচ্ছি, দেখেন। সেখানে স্পিকার মহোদয় এই আব্দুল্লাহদের, মানে এই যে জুলাই যোদ্ধাদের সম্পর্কে কি ধরনের কথা বলেছিলেন। যদি আরো 10 বছরের সংগ্রাম কোটা এই স্বৈরাচারী সরকারকে, যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এদের তো সরানো সম্ভব ছিল না। পাখি নামে যার নাম ছিল সেই সাধারণ সম্পাদক, আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা ইতিহাস সৃষ্টি করেছে, বিশ্বের বুকে বিপ্লবের এক নতুন নিদর্শন সৃষ্টি করেছে। এদের কারণেই আজকে অনেকে এদের ত্যাগের বিনিময়ে গাড়িতে পতাকা লাগাতে পেরেছেন। আমি আহ্বান জানাবো, এই সরকার আরো ছাত্রদেরকে নেওয়া হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই সরকারের পতন ঘটিয়েছে, তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার। বুদ্ধিজীবীরা বেশি দরকার নাই। আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে, আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছেন, তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন, কিন্তু বিজয় অর্জনের পর ক্যামেরার সামনে সবাই আগে এসে উপস্থিত হন।
এই ভিডিওটা বেসিক্যালি বেশ কিছুদিন আগে মানে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমাদের যে বর্তমান স্পিকার মহোদয় আছেন উনি অপকটে স্বীকার করেছেন যে এই ছাত্ররা যদি তখন আন্দোলন না করতো তাহলে আরো 10 বছরেও এই সরকারের পতন হতো না। এখন দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস, স্পিকার মহোদয় তখন স্পিকার মহোদয় ছিলেন, এখন স্পিকার মহোদয় হয়ে উনি এখন এই আব্দুল্লাহকে বলছেন এত অসহিষ্ণু হয়ে না, যার জন্য অনেকে কমেন্ট করেছেন যে ওনারা যদি অসহিষ্ণু না হতো তাহলে আপনিও আজকে স্পিকার হতে পারতেন না। তবে এটা সত্যি যে একটা সুন্দর ডিকোলাম থাকতে হয়, কিন্তু সংসদ মানে যে সুন্দর ডিকোলাম এটাও কিন্তু সত্য নয়, কারণ আমরা পৃথিবীর বহু দেশের সংসদে দেখেছি চেয়ার নিয়ে চেয়ার মেরেছে, এবং এমনও সংসদ দেখেছি যে স্পিকার মহোদয় চেয়ার ছেড়ে পালিয়ে গেছেন, এমনও দেখেছি যে বিরোধী দলের কাউকে বা সরকারি দলের কাউকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন, এমপি মিনিস্টাররা সব দৌড়াচ্ছেন। এমন ঘটনাও তো পৃথিবীর অনেক সংসদেই ঘটে। সেখানে আব্দুল্লাহ অসহিষ্ণু হয়েছে। আব্দুল্লাহ ইয়াং একটি ছেলে, তার কথাবার্তার মধ্যে হয়তো বা একটু উগ্রতা ছিল, যার জন্য মাননীয় স্পিকার এই কথাটি বলেছেন। কিন্তু এই কথাটি বলে আজকে উনি যেভাবে ভাইরাল হয়েছেন উনি খুব একটা প্রশংসা পাচ্ছেন না, কারণ যারা অতীতকে ভুলে যাবে তারাই বলবে আব্দুল্লাহ ভুল করেছে, কিন্তু যারা অতীতকে মনে রাখবে তারা কিন্তু কেউ বলছেন না যে আব্দুল্লাহকে এইভাবে বলাটা ঠিক হয়েছে কি না। এনিওয়ে, এখন মোট কথা হলো গণভোট বাতিল হয়ে গেছে, এটা বাতিল, এটা নিয়ে আর কোনো আলোচনা নেই। এখন এই গণভোট বাতিল হওয়াতে বা সংসদে জুলাই সনদের 133টা অধ্যাদেশের মধ্যে অনেকগুলো অধ্যাদেশ বাতিল হওয়াতে জামাতে ইসলাম বা বিরোধী দলের কি ভূমিকা থাকবে সেটা এখন মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। জামাতের আমির মহোদয় আজকে অলরেডি বলে দিয়েছেন তারা আজকের দিনের মতো মানে গতকালকের দিনের মতো আর সংসদে যাবেন না, বাকি বিলগুলো ওনারাই পাশ করিয়ে দিবেন। কিন্তু সংসদ তারা একেবারে বর্জন করেছেন এমন কোনো কথা বলেন না। কালকের দিনের জন্য মানে গতকালকে যে সংসদটা ছিল সেটা ওনারা বর্জন করেছেন, আজকে হয়তো আবার যাবেন। এই যে গণভোট বাতিল হয়ে গেল, এখন এটা নিয়ে কি হবে? বাংলাদেশের জনগণের মধ্যে এখন সবার মধ্যে একটা আলোচনা হচ্ছে, তাহলে গণভোটটা করলাম কেন, গণভোটটা হলো কেন? গণভোটটা হওয়াতে শোনা কথা 1,500 কোটি টাকা খরচ হয়েছে। এই 1,500 কোটি জায়গায় খরচ হয়েছে সেটা ইনস্টল করেছেন, সব দলই তো রাজি ছিল গণভোট করতে, সালাউদ্দিন সাহেবরা রাজি ছিলেন, তখন তো তারেক রহমান সাহেব আসেননি, সালাউদ্দিন সাহেব লিড করতেন বিএনপিকে, ওনারাও তো রাজি হয়েছিলেন, ওনাদের কথাই তো একই দিনে গণভোট হয়েছে। সেই গণভোটটাকে আজকে এমন করে বাতিল করে দেওয়া হলো, শেষ পর্যন্ত এটা নিয়ে কি হবে বলা যাচ্ছে না। তবে যেটা শোনা যাচ্ছে বিরোধী দল এই গণভোট আদায় করবার জন্য এবং যে সমস্ত বিলগুলো রহিত করা হয়েছে বা স্থগিত করা হয়েছে এই বিলগুলোকে নতুন করে উত্থাপন করে আবার এটাকে একটা কিছু করা যায় কিনা তা নিয়ে হয়তো বা আন্দোলনের নামবে বিরোধী দল। তো সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করার পর মাননীয় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম একটি সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে কি বলেছিল, সেই সংবাদ সম্মেলনে সেটা একটু দেখুন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা দেশবাসীকে কথা দিচ্ছি জনগণের অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমরা চুল পরিমাণ কোনো ছাড় দেব না, আমাদের অবস্থা অক্ষুণ্ণ থাকবে, আমাদের এই লড়াই জনগণের অধিকার আদায়ের লড়াই। তিনি বলেন জনগণের গণরায় গণভোটের রায় বাস্তবায়ন হলেই আমরা মনে করি সব সমাধানের রাস্তা খুলে যাবে। সংসদে আমরা এই সুবিচার পাইনি, ইনশাআল্লাহ জনগণের কাছে সুবিচার পাবো, আমরা জনগণকে নিয়েই সেই দাবি আদায় করে ছাড়বো। গণভোটের গণরায় 70% মানুষের রায়কে অগ্রাহ্য করার মানে হচ্ছে গণতন্ত্রকে জনগণকে অপমান করা। দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানান, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।